So first question that we need to answer that what is a scientific report? So বা এটা আমরা কেন বানাচ্ছি, মানে একটা রিপোর্ট জেনারেশনের ইম্পর্টেন্স, দ্যাট ইজ বিকজ দুটো জিনিস আছে। একটা হচ্ছে যাকে সাবমিট করছো, যেমনি ধরো আমাদেরকে সাবমিট করবে when you finish your internship, সেটা হচ্ছে অ্যাজ টু অ্যাজ আ ইভ্যালুয়েশন যে তোমরা কি বুঝেছো, এন্টায়ার যে ইন্টার্নশিপটা তোমাদেরকে করানো হলো সেটা তোমরা কি বুঝলে। সেটা ধরো তোমাদের কেউ 120 আওয়ার্স ক্লাস করছো, কেউ 60 আওয়ার্স ক্লাস করছো। আচ্ছা, এই যে এত আওয়ার্স এর এক্সপোজার হচ্ছে, but you have to summarize your report maybe in 10 pages. So you cannot go into very elaborate discussions there. You have to be very comprehensive, concise, and to the point when you are preparing a report. তার মানে কিছু key findings বা কিছু key components of the internship সেটার উপর তোমাদেরকে focus করতে হবে। Okay, so basically a scientific report, it is written in very simple words. যে আমি lavish words, very complex words use করবো তার কোনো মানে নেই। কিন্তু ছোট ছোট ওয়ার্ডস ইউজ করি, কমপ্লিট সেন্টেন্স ইউজ করি, আমি কি দেখেছি, কি অবজার্ভ করেছি, কি অ্যানালিসিস করছি, সেইগুলোকে আমি যদি ক্লিয়ারলি এক্সিকিউট করতে পারি, ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করতে পারি, রাদার দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিপোর্ট। এবার ধরো তুমি একটা পিসিআর পড়িয়েছো তোমাদের ঈশিতা ম্যাম, যারা কমন ক্লাসেও পড়েছো, এমনি যারা মলিকুলার বায়োলজি পড়েছো তারাও পড়েছো, তাহলে সেখানে এই পিসিআর ধরো তোমরা যেদিন এলে সেদিন পিসিআর পড়লে, তাহলে এই পিসিআরটা কেন করা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দিস। তো এই জিনিসগুলো যেগুলো তোমরা অবজার্ভ করছো সেটাকেই যখন অ্যাজ আ ফরম্যাট লিখছো, সেটাই হয়ে যাচ্ছে একটা রিপোর্ট। Right. So scientific reports are a key part of any scientific experiment or project. They allow you to explain what you did, why you did it, and what you learned. So in this lesson, you will learn the essential parts of any report. Science report follow বা normal যে report writing যেটা হয় সেখানে কি কি থাকে সেই components. There is a structure to a report writing. Okay, any report writing for that matter. So সেইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে this can be as a definition যে what is a scientific report. So a scientific or a science report is a written document that describes the process and the result of scientific experiment or investigation. যেরকম বললাম, suppose when people were exposed to coronavirus, to test whether a patient is positive or negative, certain experiments were conducted using a RT-PCR. PCR পড়েছো, সেরকমই RT-PCR হয়, it is a type of PCR. তাহলে তোমরা আগে পিসিআরটা কি সেটা শিখলে। এবার ধরো তুমি একজন সায়েন্টিস্ট হলে বা রিসার্চার হলে বা হয়তো ল্যাবে কাজ করছো, and you have to perform the RT-PCR. Okay, so when you perform the RT-PCR of suppose 100 patients, you can analyze their data. You can come to a conclusion যে এই এরিয়াতে এতগুলো পজিটিভ হচ্ছে, এতগুলো নেগেটিভ হচ্ছে। Those are your findings from the investigations. তাহলে এই যে ফাইন্ডিংস গুলো যেগুলো আমরা কনক্লুড করছি বা যেগুলো আমরা দেখছি, সেগুলোকেই অ্যাজ আ স্ট্রাকচার ওয়ে ইন ক্লিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা, সেটাকেই আমরা বলতে পারি একটা কম্পাইলেশন অফ আ রিপোর্ট। So what are the basic components of a scientific report? তাহলে একটা সায়েন্টিফিক রিপোর্টে বা যে কোনো রিপোর্টে একটা টাইটেল থাকবে। ধরো যারা তোমরা ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়াশোনা করো, মানে ইন্টার্নশিপ করছো, তাহলে তোমরা কোনো কেস স্টাডি ধরো চুজ করবে, এরকম অনেক সিআইডি কেসেস তোমরা দেখেছো বা অনেক রিয়েল লাইফ কেসেসও হয়, তাহলে সেরকম ভাবে একটা প্রপার টাইটেল তোমাদের দিতে হবে। Okay, now based on the title, you have to give an introduction section. Okay, based on your
title, you have to give the methods and material section. তারপর আসছে রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। সো ফার্স্ট হচ্ছে তোমার এই টাইটেল। টাইটেলটা কি? টাইটেলটা যখন দিতে হবে তোমাকে সেটা ক্যাচি বানাতে হবে। মানে ধরো আমি তোমার এখানে ইভ্যালুয়েশন হবে বেসড অন ইউর রিপোর্ট, দ্যাট ইজ ফাইন। ধরো তুমি রিসার্চ করছো, তুমি একটা পিএইচডি স্কলার বা তুমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তুমি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে চাইছো ইন পিয়ার রিভিউড জার্নাল বা একটা নাম করা জার্নালে তুমি তোমার রিসার্চটা পাবলিশ করতে চাইছো। তাহলে তো তুমি তো একা সেই রিসার্চ পেপার পাবলিশ করছো না, মানে এরকম তোমার মতো হাজার সায়েন্টিস্ট থাকবে যারা রিসার্চ পেপার পাবলিশ করতে চাইছে। সো why or how can you stand out from the thousand others? You can stand out in these areas. যদি তুমি একটা ক্যাচি টাইটেল দাও, রাইট, যে টাইটেলটা ব্রিফ হবে, ক্লিয়ার হবে, বাট তোমার এন্টায়ার কাজটাকে ডেসক্রাইব করবে। মানে বলতে পারো যে এক লাইনে তোমার এন্টায়ার ওয়ার্ক ক্যান বি আন্ডারস্টুড বাই রিডিং দ্য টাইটেল। মানে it has to be brief, it has to be clear, as well as it has to be descriptive also. মানে টাইটেলটা পড়েই বোঝা যাবে যে আচ্ছা এই জিনিসটা নিয়ে হয়তো কাজ। এই যখন তুমি মানে এই কিউরিওসিটিটা তুমি তোমার রিডার্স এর মধ্যে যখন তুমি আনতে পারবে, তখন সে আরো ইন্টারেস্ট নিয়ে ইন্ট্রোডাকশনে যাবে, মেথডস মেটেরিয়ালে যাবে। তো এইরকম যেরকম ধরো তোমরা ছোটবেলায় এসে লিখেছো, রাইট, তো তোমাদেরকে ফার্স্ট যে কয়েকটা লাইন সেগুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? যখন তোমরা ছোটবেলায় এসে লিখেছো বা when you have written essays in your class 10, class 12, all these board exams. So what do you think? যারা ইভ্যালুয়েট করছে তারা কি অত পেপার্স চেক করছে? তাদের পক্ষে কি পসিবল যে পুরো পুরো পড়ে দেখা? ইট ইজ নট ম্যানুয়ালি কোয়াইট পসিবল, বাট ইফ ইউ ক্যান গিভ দ্য স্টার্টিং অ্যাট্রাকটিভ, তাহলে কিন্তু সেখানে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাচ্ছে, whoever is the evaluator or whoever is reading. It's the same concept lies on writing a storybook also. Titles should be catchy. Then my main motive is to make you understand that when you are writing a title, it should be catchy, attractive, like that. Okay. Next is the introduction. What is introduction? Introduction, it explains the background and purpose of the experiment. ধরো তোমাদেরকে বলা হলো about plastic pollution. Okay, so plastic pollution, it is definitely a serious concern in the world. Why? Because it is not only affecting the normal ecosystem or the environment, it is also affecting the animals who are living in that ecosystem. মানে ধরো marine ecosystem এ সেখানে the animals which are living over there, they are getting killed or they are suffocating because of all these kinds of pollution. তাহলে এটা একটা মেজর প্রবলেম। যদি এটাকে বেস করে একটা ইন্ট্রোডাকশন লিখি, তাহলে আমি কি করে লিখতে পারি? আমি কিছু লিটারেচার সার্ভে করতে পারি। মানে অলরেডি এই টপিকে কি কি রিসার্চ হয়ে গেছে সেটা বেস করে আমি একটা, ধরো তুমি 10-12টা এরকম রিসার্চ আর্টিকেল খুঁজলে, ওকে, বা ধরো তুমি ইন্টারনেটে সার্চ করলে, ধরো তুমি ফরেনসিক সায়েন্স নিয়ে তুমি একটা রিপোর্ট বানাচ্ছ, তোমার মনে হলো যে এই রিপোর্টটাকে আমি কিভাবে কিভাবে সাজাতে পারি, তুমি সেই হিসাবে কিছু ইন্টারনেটে টপিকস দেখলে। অলরাইট, ইন্টারনেটে টপিকস যখন দেখলে তুমি 10 রকমের ডিফারেন্ট ইনফরমেশন পাচ্ছ। এবার তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এই 10 রকমের ইনফরমেশনকে একটা পেজে আনা। সেটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি। ওকে, তুমি 10 রকমের ইনফরমেশন পেয়েছো, 10 রকমের পেপার পড়েছো, মানে রিসার্চ পেপার পড়েছো, বা ডিফারেন্ট সোর্স তোমরা অ্যাপ্লাই করে যে ইনফরমেশন গুলো পাচ্ছ, এবং সেগুলো র্যান্ডম হবে না, দেয়ার হ্যাজ টু বি আ লিঙ্ক। ওকে, যখন আমরা স্টোরি বই পড়ি তখন আমরা কিন্তু চ্যাপ্টার 1 এর পর চ্যাপ্টার 2 তে যখন যাই, there is a connection. Chapter 2 is a continuation of chapter 1. But in that case, you also have to write the introduction in a manner যেটা পড়ে মনে হয় যে না, এর মধ্যে randomness নেই,
এর মধ্যে কানেকশন আছে, এর মধ্যে একটা স্টোরি আছে, রাইট? তাহলে আমি এই প্লাস্টিক পলিউশন নিয়ে যদি বলি, কি বলতে পারি? প্লাস্টিক পলিউশন, what is this plastic pollution, from where did it start, what are the materials involved in the plastic pollution, how much harm it has done to the environment, এই জিনিসগুলো আমরা বললাম। বলে আমরা আমাদের যে সলিউশন, ধরো এই যে প্লাস্টিকের এত যে ব্যাড বা হার্মফুল এফেক্টস, as a solution what am I proposing or what is my research about? ধরো আমি বলতে চাইলাম যে যে প্লাস্টিক মেটেরিয়ালটা ইউজ হচ্ছে that is not good, that is causing pollution, rather we would like to use bioplastics. Yeah, so that is a solution. So in a story wise manner, or you can describe the background along with the purpose of the experiments that you have performed. তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, ঠিক আছে? ধরো তুমি কাউকে তোমার বন্ধু বানাচ্ছ, রাইট? বা কাউকে তোমার ভালো লাগছে, রাইট? তো তার তাকে তোমার বাড়িতে ঢোকানোর আগে, তাকে বিশ্বাস করার আগে নিশ্চয়ই কিছু ব্যাকগ্রাউন্ড তুমি স্টাডি করবে, যে হ্যাঁ মানে whether that person is good, bad, what kind of a mentality, বা স্পেশালি যখন ধরো আমরা বাড়িতে মেডস রাখি, তাই না? যখন মেডস রাখি আমরা কিন্তু প্রচুর খোঁজ খবর নিই। তোমরা হয়তো নাও না, বাড়িতে তোমাদের মারা হয়তো হ্যাঁ খোঁজ খবর। তাহলে কেন নিই? কারণ আমি একজনকে আমার বাড়িতে ঢোকাচ্ছি এবং তাকে সেইভাবে তো আমাকে তার রিসার্চ করে নিতে হবে, না হলে তো আমি বিপদে পড়তে পারি। So that is a kind of a background study. Similarly, when we are doing some new experiments or new discovery, okay, we should know যে কতটা কাজ অলরেডি হয়ে গেছে, এবং সেই রিসার্চ করতে গিয়ে আমি যা যা ইনফরমেশন পাচ্ছি সেটাকে গুছিয়ে আমি ইন্ট্রোডাকশনে লিখে যে এইগুলো অলরেডি স্টেটেড, নাও মাই পারপাস অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ দ্যাট যে এটার কোনো সলিউশন আসেনি, সো অ্যাজ আ সলিউশন আই এম প্রপোজিং দিস ইজ হাউ বেসিক্যালি রিসার্চ পেপার ইজ রিটেন। তোমাদের ক্ষেত্রে কি হবে? যারা ধরো তোমরা কেউ এনভায়রনমেন্টাল সিলেক্ট করেছো, কেউ ফরেন্সিক সিলেক্ট করেছো, কেউ মলিকুলার বায়োলজি সিলেক্ট করেছো, তাহলে তোমাদের যে স্পেসিফিক কোন একটা টপিক যে চুজ করছো, ধরো ইন কেস অফ ফরেন্সিক সায়েন্স তোমরা যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং চুজ করো, তাহলে ইন্ট্রোডাকশনে কি লিখতে পারো? ইন্ট্রোডাকশনে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, কোথা থেকে এলো, কবে এলো, কে আনলো, হ্যাঁ? তাহলে এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি। তার জন্য তোমাকে অনেক কিছু রিসার্চ করে দেখতে হবে, আমাদের সোর্স ইন্টারনেটই ধরো আপাতত। তো সেইভাবে একটা গুছিয়ে যে লেখা, ব্যাকগ্রাউন্ড স্টাডি করে যে লেখা, দ্যাট ইজ কল্ড দ্য ইন্ট্রোডাকশন পার্ট। অলরাইট, নাও কামিং টু দ্য মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। আচ্ছা, এইখানে ধরো প্রত্যেকটা স্লাইডে একটা একটা করে আছে। আচ্ছা, টাইটেলটা তোমাদের অলরেডি এক্সপ্লেন করলাম, তাও স্লাইডে কি লেখা আছে দেখো। দ্য টাইটেল অফ ইউর রিপোর্ট শুড বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। অলরেডি তোমাদের বললাম, ইট শুড টেল দ্য রিডার এক্স্যাক্টলি হোয়াট ইউর এক্সপেরিমেন্ট ওয়াজ অ্যাবাউট উইদাউট বিং টু লং অর কমপ্লিকেটেড। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, প্লান্ট গ্রোথ এক্সপেরিমেন্ট। ধরো তুমি এরকম একটা টাইটেল, ওকে, লিখলে প্লান্ট গ্রোথ এক্সপেরিমেন্ট, বাট এই টাইটেলের সাথে যদি আমি এই টাইটেলটা কম্পেয়ার করি, দ্য এফেক্ট অফ ডিফারেন্ট লাইট লেভেলস অন প্লান্ট গ্রোথ, তাহলে এটা আরো স্পেসিফিক হলো। তাহলে প্লান্ট গ্রোথ এক্সপেরিমেন্ট পড়ে রিডার্সরা যত না বুঝবে দ্য এফেক্ট অফ ডিফারেন্ট লাইট লেভেলস অন প্লান্ট গ্রোথ, এটা পড়ে কিন্তু একটা আরো স্পেসিফিক অবজেক্টিভ পাবে। ওকে, সো specific understanding and focus that can be brought out from the title. Introduction also I discussed. এখানে কি লেখা আছে দেখো, the introduction is where you explain the background of your experiment or your topic and why it is important. Start by introducing the topic and provide some context. যেটা বললাম যে মানে এই যে লাইনটা তুমি বলছো বা একটা তুমি লিখছো, ছোটবেলাতে তোমরা নর্মাল স্টোরি লাইক লিখে এসছো, এখানেও আমাদের কানেকশন বজায় রাখতে হবে, বাট ইন আ সাইন্টিফিক ওয়ে। অলরাইট, সো ইউ হ্যাভ টু প্রোভাইড কনটেক্সট। মানে যেরকম নিশ্চয়ই তোমরা নিউজ দেখেছো, রাইট? নিউজে কি হয় দেখবে, অনেক
মানে এক্সাম্পলস দেয়, রাইট? এই উইথ লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, উইথ প্রপার সাইটেশনস, মানে সাইটেশন বলতে ধরো তোমার একটা অনেক পুরনো রেফারেন্স নিয়ে চলে এলো, হ্যাঁ, এই টাইমে এটা বলেছিল বা এই টাইমে এটা করেছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই প্রেজেন্ট টাইমে আমি এটা বলছি, রাইট? সো দিজ আর দ্য ডিফারেন্ট কনটেক্সট। তাহলে আমাদেরকে ডিফারেন্ট পাস্ট কনটেক্সট এনে আমি যে লাইনটা লিখছি সেটা যে ট্রু, সেটা আমাদেরকে ইন্ট্রোডাকশনে, ব্যাকগ্রাউন্ডে সেটা লিখতে হবে। ওকে, দেন এক্সপ্লেন হোয়াট কোয়েশ্চেন অর প্রবলেম ইউ আর ট্রাইং টু সলভ উইথ ইউর এক্সপেরিমেন্ট। তাহলে ফার্স্টে তুমি বলছো হোয়াট ইজ দ্য প্রবলেম, then you are trying to explain that how you are going to solve that problem. Alright. So finally, include a brief statement of your hypothesis. এবার ধরো তুমি এই প্রবলেমটা কিভাবে ফিক্স করবে, ঠিক আছে? ধরো সাপোজেটলি তোমার কাছে যখন ইন্টার্নশিপ শুরু হয়নি তখন তোমাদের সবার কাছে আমাদের তরফ থেকে কিছু ফ্লায়ার শেয়ার করা হয়েছিল, তাই তো? সো থ্রু ইয়োর ম্যাডাম অর থ্রু হোয়াট এভার সোর্স তোমাদের কাছে কিছু অপশনস হয়েছিল যে এই টপিক গুলো আছে, তখন তোমরা কনফিউজ ছিল, রাইট? তোমরা কিছু নিশ্চয়ই স্টাডি করেছো বা গ্রুপ ডিসকাশন করেছো বা তোমাদের আগের বছর যারা সিনিয়র ছিল তাদের হেল্প নিয়েছো, নিয়ে তোমরা একটা কনক্লুশনে এসছো যে না, এই টপিকটা হয়তো করা যেতে পারে। So you had your context, you had your problem, and সেই প্রবলেমটাকে তোমরা অ্যাড্রেস করেছো by taking some references, by taking some sources, and then you have selected the specific topic, and that is how you have solved the issue. মানে যা যা procedure ছিল, that is how you have solved the issue, right? তো similarly এখানেও তোমার এই জিনিসটাই হচ্ছে, that you have to give a give your problem statement as well as what you are trying to solve. সেটার যদি তোমার কিছু hypothesis থাকে সেটা তুমি দিচ্ছি। ওকে, সো a hypothesis is what you think will happen during the experiment. এবার এইখানে যে কনটেক্সটটা বলেছে দ্যাট ইজ ইন টার্মস অফ রাইটিং আ রিসার্চ পেপার। এবার তোমাদের ম্যাম স্যাররা কয়েকজন এক রকম টপিকস দেবে, তাহলে সেখানে হয়তো তুমি নিজে কোনো এক্সপেরিমেন্ট করছো না, কিন্তু তোমার introduction should be aligned with that topic, সেটা মাথায় রাখতে হবে। যে আমাকে যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে লিখতে বলে তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা কোথা থেকে অরিজিনেট হলো, সেই থেকে এখন টাইটেলটা কি আমাকে চাইছে সেই জিনিসটা বুঝতে হবে, এবং পুরো পাস্ট থেকে প্রেজেন্ট থেকে ফিউচার অলসো ইউ ক্যান রিলেট, যে আমি এইটা মানে অ্যাজ পার মাই understanding this can be the future solutions, সেভাবেও লিখতে পারি। Alright, so it is a basic introduction where you are trying to link the background with your understanding, ঠিক আছে? আর এই ইন্ট্রোডাকশনটা চেষ্টা করবে within 500 words রাখা, alright? 500 words. হাইপোথিসিসের ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমাদের মানে at this stage you don't have to go into the hypothesis part. আমরা মেটেরিয়ালস মেথডে যাচ্ছি। ধরো তোমাকে মেটেরিয়ালস মেথডস মানে কি? মেটেরিয়াল মেথডস মানে হচ্ছে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো, কি কি কনজিউমেবল ইউজ করেছো। মানে ধরো তোমরা যখন এখানে আসবে, যদি ধরো তোমাদেরকে আমি তোমাদের গ্রাম স্টেনিং পড়িয়েছিলাম এবং অনেক ল্যাব বেসড ডেমনস্ট্রেশন দেখিয়েছি, রাইট? যেখানে তোমরা দেখেছো বুনসেন বার্নার আছে, ইনোকুলেশন লুপ আছে, টেস্ট টিউবস আছে, কালচার মিডিয়া আছে। তাহলে এইগুলো কি? এগুলো আমাদের রিকোয়ারমেন্ট। যখন রান্না করতে যাওয়া হয়, কোনো একটা আইটেম তুমি রান্না করবে, তখন তুমি কি করো? রেসিপি দেখো, রাইট? যেই আইটেম গুলো নেই, ধরো তোমার 10টা আইটেম লাগবে একটা রেসিপি বানাতে। So you find that you have 3 items, you don't have the 7 items. So you have to purchase those 7 items. ধরে নাও তোমার কাছে, তোমরা যখন এখানে আসছো তোমাদের সবই প্রোভাইড করা হলো। সো এবং সেইগুলো যা যা ইউজ করছো এবং সেগুলো কিভাবে ইউজ করছো, রাইট? গ্রাম স্টেনিং
তোমাদের কতজনের মনে আছে আমি জানি না, বাট there was a procedure, we required different stints, right, for the gram staining. তাহলে কোনটার পরে কি আসছে সেই জিনিসটা, রাইট, এবং কি কি লাগছে, তাহলে এই এন্টায়ার জিনিসটাকে আমরা বলতে পারি একটা প্রসিডিওর। তাহলে দ্যাট ইজ দ্য মেথডস, আর মেটেরিয়ালস মানে কি, মেটেরিয়ালস মানে কি কি লাগছে। সো হোয়াট এভার উই আর utilizing, even if that is as small as a test tube, you should mention it in the statement. এবং এই জিনিসটা এরকম হয় না যে তুমি ধরো সাপোজেটলি ভাবছো কি কি আইটেমস আমি ইউজ করেছি 1 2 3 4 করে লিখে দিলাম, এরকম না। তুমি ধরো টেস্ট টিউবে মিডিয়া বানিয়েছো, তাহলে এই যে লাইনটা টেস্ট টিউব, ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্য টেস্ট টিউবস অ্যান্ড sorry, you have prepared the media and you have added 5 ml of the media in 5 test tubes. তাহলে এই যে একটা সেন্টেন্স আকারে বললাম, তাহলে সেন্টেন্স আকারে যখন বলছি সেখান থেকেই বেরিয়ে আসছে যে কি কি আমি ইউজ করলাম, রাইট। তাহলে এই জিনিসগুলোকে in proper language you have to write. Okay, so in the materials and methods section, you can list everything you have used for your experiment and explain how you conducted it, right? যখন তোমরা ফার্স্টে আসবে, যারা যারা আসবে প্লাস যারা অনলাইনে থাকবে, দেখবে যে তোমাদের কিছু লাইভ ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং সেগুলো নোট করবে যে কি কি ইউজ করা হলো এবং কেন ইউজ করা হলো সেটাও তোমাদের জানা উচিত। সেটা মেটেরিয়ালস এর জন্য নয়, সেটা আমরা রেজাল্টে দিকে যাবো। তো মেটেরিয়ালস মেথড সেকশনে তোমাদেরকে কি কি ইউজ করছো এবং কোন অর্ডারে ইউজ করছো, you have to describe each of the steps. This section should be detailed enough that someone else would repeat your experiment by following your instruction. তো তোমরা যেহেতু এখন খুব বেসিক লেভেল অফ রিসার্চে এক্সপোজড হচ্ছ, তোমাদের অলরেডি নোন এক্সপেরিমেন্টস তোমরা রিপিট করবে, যেমন গ্র্যান্ড স্টেনিং বা প্রোটিন এস্টিমেশন, এইগুলো খুবই কমন এক্সপেরিমেন্টস যেগুলো প্রচুর বার লোকজন করেছে। বাট ধরো যখন তুমি একটা রিসার্চার হয়ে গেলে, তোমাদের মধ্যে হতেই পারে কেউ পিএইচডি করছো, রাইট? So that time what you have to do, you have to get involved with very complex protocols, এবং সেই প্রোটোকলস গুলো নিজের মতো করে অ্যাডজাস্ট বা স্ট্যান্ডার্ডাইজ করতে হতেই পারে, এবং সেইটা তোমাকে কিন্তু মেটেরিয়ালস এন্ড মেথডে মেনশন করতে হবে। কারণ হয়তো হতেই পারে তোমার এই মেথডটা ফলো করে ফিউচার সায়েন্টিস্টরা তাদের কোনো সলিউশন পেল। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু specify, or you have to be very specific and detailed when you're writing your materials and methods section. Right? Then describe each step of the procedure in order. মানে যেই অর্ডারে করেছো সেই অর্ডারেই তোমাকে স্পেসিফাই করতে হবে। Okay, making sure to include any specific measurements. ধরো তুমি মিডিয়া বানাবে, ওকে, মিডিয়া যে বানাচ্ছো, ধরো তোমরা এতগুলো ক্লাস করেছো, নিশ্চয়ই শুনেছো নিউট্রিয়েন্ট ব্রথ, লুরিয়া ব্রথ, হ্যাঁ, তাহলে এগুলো কত মেশার করবো, তার মধ্যে কত করে মাইক্রো অর্গানিজমস দেবো, এগুলোর কিছু স্পেসিফিক মেজারমেন্টস আছে, এগুলো র্যান্ডম হয়, দিস আর অলরেডি স্ট্যান্ডার্ডাইজড। তো সেই জিনিসগুলো তোমাকে স্পেসিফাই করে দিতে হবে when you are writing your methods and material section. Next, another very important part is the result. এবার ধরো তুমি এই যে স্টেনিং করে, ঠিক আছে, গ্রাম স্টেনিং ই বলছি, স্টেনিং করে তুমি হয়তো দেখলে তোমার যে ব্যাকটেরিয়াটা সেটা পার্পল কালার দেখাচ্ছে। তাহলে পার্পল কালার কখন দেখাচ্ছে? when it is a gram positive bacteria, because of certain mode of actions, or you can say certain mechanisms how the stain has worked, or how the structure of the bacteria has taken the color. ঠিক আছে, তাহলে এটা একটা ডেসক্রিপটিভ। তাহলে এই যে রেজাল্টটা পাচ্ছি আমরা, সেই রেজাল্টে ধরো তোমরা গ্রাম স্টেনিং এর ছাড়া যদি বলি যে তোমরা ডিএনএ জেল চালাচ্ছ, হয়তো তোমরা থার্সডে যারা আসবে নিজের হাতে জেল চালাবে, তাহলে জেল চালিয়ে মানে
জেল যখন চালাবে, জেলে আমরা কি রান করবো, ডিএনএ রান করবো, এবং সেখানে তোমরা কিন্তু দেখবে আফটার দ্য প্রসিডিওর ইজ কমপ্লিট ডিএনএ দেখতে পাবে। ঠিক আছে, তোমরা স্লাইডে ডিএনএ দেখেছো, মানে নর্মাল এক্সপ্লেনেশন বা প্রেজেন্টেশনে ম্যাম স্যাররা দেখিয়েছে, কিন্তু তোমাদেরকে ধরো তোমরা নিজের চোখে ডিএনএ ব্যান্ডস দেখবে, তাহলে এই যে দেখছো দ্যাট ইজ দ্য রেজাল্ট। তাহলে এই যে অবজারভেশনটা হলো সেটা কেন এলো বা কি এলো, এবং তোমার কি অ্যানালিসিস, সেখান থেকে কি আমি কোনো টেবিল ফরম্যাটে কিছু ডেটা পাচ্ছি বা কোনো চার্ট ফরম্যাটে কিছু ডেটা পাচ্ছি, তাহলে এই যে আমার রেজাল্ট যেখানে আমি কিছু পিকচার্স দিতে পারি, সেই জিনিসগুলো আসে কিন্তু রেজাল্টের ডিসকাশন সেকশন। তো যেখানে তুমি তোমার যে মেথডসটা ইউজ করেছো সেই মেথডসটা ইউজ করে কি রেজাল্ট পেলে, কি অবজারভেশন পেলে। ধরো থার্সডে তোমরা যেটা করে যাবে, ধরো স্ট্রিকিং করলে বা স্প্রেডিং করলে হোয়াট এভার, সেটার রেজাল্টটা তোমরা সেদিনকে হয়তো পেলে না, তোমরা সেটা ফ্রাইডে পাবে। ফ্রাইডে আমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, যা যা রেজাল্ট আসবে। তো সেই রেজাল্টটা বেস করে তোমাদেরকে ডেটাটাকে অ্যানালিসিস করতে হবে যে আমি যদি গ্রাম স্টেনিংটা দিনের দিনই হয়তো তোমরা দেখে নিতে পারলে, বা ডিএনএটা দিনের দিনই দেখে নিতে পারবে, বাট যদি কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ দেখতে হয় সেটা আমাদের 24 আওয়ার ইনকিউবেশন করতে হবে, যেটা অলরেডি তোমরা ডেমনস্ট্রেশন ক্লাসে দেখেছো, রাইট? সেইখানে তার যে পিকচার সেইটা অ্যানালিসিস করা, তার কনক্লুশন, ডেটা ইন্টারপ্রিটেশন, এই সব জিনিসগুলো কিন্তু আসছে আন্ডার দ্য রেজাল্ট সেকশন। Alright, so the result section is where you present the data you collected during your experiment. This can include measurement, observation, and any other information that shows what happened. What is your outcome? Use tables, graphs, or charts to organize your data clearly. তোমার মনে হলো ইশনার মনে হলো যে আমি এই যে অবজারভেশনটা পেয়েছি আমি একটা চার্ট বানিয়ে দিতে পারি, আবার তনুশ্রীর হয়তো মনে হলো যে আমি একটা পাই চার্ট বানাতে পারি, আবার অন্য কারো তোমাদের মধ্যে মনে হলো যে না আমি একটা গ্রাফ বানাবো। তাহলে এগুলো কিন্তু নিজস্ব ব্যাপার, তোমাদের কোনো রেস্ট্রিকশন নেই যে টেবিলই সবাইকে বানাতে হবে বা চার্টসই সবাইকে বানাতে হবে। এটা নিজেদের মতো তোমরা মানে নিজেদের অবজারভেশন, নিজেদের অ্যানালিসিস করে তোমরা তোমাদের এই রেজাল্ট সেকশন বানাতে পারো। বাট আজকের ক্লাসটা মানে অবজেক্টিভ এটাই যে এই যে স্ট্রাকচারটা আছে, টাইটেল, তারপর তোমার ইন্ট্রোডাকশন, তারপর তোমার মেটেরিয়ালস মেথড, এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তার ভেতরে তোমাদের যেটা লেখা সেটা তোমাদের নিজস্ব হবে। দেন ফাইনালি যখন আমরা সব রেজাল্ট ডিসকাশন সবকিছু আমরা লিখে ফেললাম, আমাদের একটা কনক্লুশন দিতে হবে লাস্টে। কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে যে এই যে তোমরা যে টপিকে এক্সপ্লোর করো না কেন, সেই টপিকটার থেকে তুমি কি শিখলে, বা তোমার কি কনক্লুশন, তোমার কি কি ফাইন্ডিংস, বা তোমার কি মনে হয়। Alright, যদি আমরা রিসার্চ পেপার ধরি তাহলে সেখানে কি ফাইন্ডিংস হবে। আর তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা ইন্টার্নশিপের রিপোর্ট বানাবে, তাহলে তোমাদের কোনো স্পেসিফিক একটা টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকটা তোমরা এই যে এত রিসার্চ করে রিপোর্টটা বানিয়েছো, তাহলে তার কনক্লুশন বলে তোমাদের মনে হচ্ছে, right? তাহলে that is the conclusion. তাহলে conclusion is where you explain what your result is and whether your hypothesis was correct. এবার কনক্লুশন কখনোই এক পেজ বা হাফ পেজ করে লিখতে হবে। Alright, conclusion should be maximum of 5 to 6 sentences. That should be more than enough. মানে বিশাল বড় বড় কনক্লুশন লেখার দরকার নেই, কারণ তুমি তো এন্টায়ার জিনিসটা রেজাল্টস, ডিসকাশন, ইন্ট্রোডাকশন, মেথডস এ বলেই দিচ্ছ। কনক্লুশন ইজ জাস্ট ধরো যেমন টাইটেলটা বললাম, টাইটেলটা একটা ক্যাচি, প্রথম লাইনটা পড়লেই যেন আমার মনে হয় যে লেট মি সি হোয়াট ইজ ইনসাইড, সেরকম কনক্লুশনেও you have to be to the point, you have to be quite specific. And the conclusion is your chance to reflect on what you learned and how the experiment contributed to the understanding of your topic. নেক্সট সেটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা, আমি তোমাদেরকে একটা
রিসার্চের এক্সপোজার দিচ্ছি। মানে ইউজুয়ালি রিসার্চ পেপার কি করে সার্চ করে, তোমরা কেউ একজন একটা টপিক লিখো চ্যাট বক্সে, তোমাদের যেটা মনে হচ্ছে যে ইট ক্যান বি আ হট টপিক, মানে এটা নিয়ে গ্লোবাল প্রবলেম হচ্ছে বা এটা নিয়ে আমাদের আরো খুঁটিয়ে দেখা দরকার, কেউ একজন কোনো একটা টপিক লিখতে পারো চ্যাট বক্সে, তাহলে আমি সেই হিসাবে তোমাদেরকে এক্সপ্লোর করবো। Yes, হ্যাঁ, কেউ কেউ একজন লেখো কোনো একটা টপিক যা মাথায় আসছে, টাচ ডিএনএ এন্ড ট্রান্সফার মেকানিজম। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি এই টপিকটাই কপি করছি, রাশির টপিক। কি করবো দেখো, তুমি তোমার যদি মনে হয় এই টপিকটায় এখন কি কি আহ কি কি রিসার্চ হচ্ছে আমি একটু জানতে চাই, তাহলে কি করতে পারি, আমি গুগলে গেছি, ঠিক আছে, গুগলে গিয়ে লিখবে গুগল স্কলার, ঠিক আছে, তাহলে গুগলে গিয়ে যখন আমি গুগল স্কলার লিখছি তখন এরকম একটা পেজ আসে, ঠিক আছে? এখানে আমি এই টাইটেলটা লিখে দিই, যেটা রাশি সার্চ করতে গেছে, দেখো এখানে আমরা কতগুলো পেপার পাচ্ছি, অনেক ইনফরমেশন। আমি প্রথমটাই ক্লিক করি। আচ্ছা, দেখো এখানে একটা অপশন আসছে, এটা সব পেপারের জন্য আসে না, এটার জন্য যখন আসছে এটা দেখাচ্ছি ডাউনলোড পিডিএফ, তাহলে আমি এই পিডিএফটাকে ডাউনলোড করছি। দেখো, তাহলে এই এটা হচ্ছে কারা রিসার্চ করছে, দেখো এখানে সব তুমি পেয়ে যাবে যে কোন কান্ট্রিতে রিসার্চ হয়েছে, কি হয়েছে না হয়েছে। তাহলে এইটা হচ্ছে পল্লবী কুমারী অ্যান্ড আদার্স। এখানে দেখো এটল লেখা আছে, এটল মানে কি, এটল মানে হচ্ছে যে ফার্স্ট অথর, যে দেখো এখানে পল্লবী কুমারী ফার্স্ট অথর, তাহলে এই ফার্স্ট অথরের নামে কিন্তু পেপারের নামটা হয়, ফার্স্ট অথরের টাইটেলের নামে। আর এটল মানে দুজন কি তার বেশি, মানে দুজনের বেশি অথর্স আছে, ঠিক, তাই জন্য আমরা সেটাকে এটল লিখি। ধরো সাপোজ তোমাদের মধ্যে এখানে 3-4 জন মিলে একটা মনে হলে তোমরা একটা রিসার্চ পেপার লিখবে, রিসার্চ পেপার পাবলিশ করবে, তাহলে ফার্স্ট যার নাম, ইউজুয়ালি যার নাম ফার্স্ট থাকে তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি হয়। Okay? তাহলে ধরো ইসনা একটা পেপার করলো এবং ইসনার পেপারের মধ্যে আহ আফরিতা, দিবিয়া, প্রথমা এরা সবাই আছে। Okay? তাহলে পেপারটার নাম হবে রয় এটল, এরকম। বা ধরো রিনি যদি করতে চায়, রিনি ছেত্রী, তাহলে ছেত্রী এটল, বা ঐন্দ্রিলা কুন্ডু, কুন্ডু এটল। মানে যদি এরকম হয় যে দুটো অথর আছে, ধরো দিবিয়া অ্যান্ড ঐন্দ্রিলা, তাহলে সেই ক্ষেত্রে হবে চৌধুরী এন্ড কুন্ডু। But if there are more than two authors in a paper, then it will become the first author's title, then et al. That is how we basically address it. Now let me go back to the research paper. So you can see this is a review paper, okay, and it was submitted to the Egyptian Journal of Forensic Science. তাহলে দেখো এই যারা যারা তোমরা ফরেনসিক সায়েন্স নিয়েছো তারা কিন্তু এই পেপারটা দেখতে পারো, আমি তোমাদের এটা গ্রুপে শেয়ার করে দেবো। So touch DNA in forensic science, a comprehensive overview and কারেন্ট স্টেটাস অফ দ্য রিসার্চ। তাহলে দেখো এই যে টাইটেলটা,
টাইটেল অ্যাজ পার মাই ডেসক্রিপশন এখানে কিন্তু একটা ক্যাচি টাইটেল দেওয়া হয়েছে, where you can see touch DNA in forensic science দিয়ে একটা কোলন দেওয়া হয়েছে। কোলনের কিন্তু প্রচুর মানে থাকে। একটা পার্ট আমি বললাম, তারপরের পার্টটাকে কানেক্ট করছি কিভাবে, আ কম্প্রিহেন্সিভ রিভিউ, মানে আমার যে আর্টিকেলটা, দ্য আর্টিকেল দ্যাট আই হ্যাভ রিটেন দ্যাট ইজ বেসড অন টাচ ডিএনএ and this is a comprehensive overview and current status of the research, মানে টাচ ডিএনএ ব্যাপারে কত রিসার্চ হয়েছে এখনো অব্দি, এটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে দেখো, এটা এই ইয়ারেই পাবলিশ হয়েছে, 2026 এই পাবলিশ হয়েছে। তাহলে এখনো অব্দি যত পাবলিকেশন হয়েছে সেইগুলো বেস করে এই অথার্সরা কিন্তু সেটাকে অ্যানালিসিস করেছে এবং এবং নিজেদের মতো করে এখানে জিনিসটাকে সাজিয়েছে। তাহলে আমি এই পার্টটায় যাচ্ছি না, যেহেতু ইউ অল আর গেটিং এক্সপোজ টু রিপোর্ট রাইটিং ফর দ্য ফার্স্ট টাইম, তোমরা অ্যাবস্ট্রাক্টটাকে আপাতত বাদ দাও, ঠিক আছে? চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড or introduction. Now if you read this paper, what you will see, in forensic investigation, DNA evidence plays a very crucial role in ensuring accuracy and reliability, as it allows for the analysis and comparison of DNA profiles to identify individuals, link suspects to crime, and provide valuable evidence in court. মানে এটা কিন্তু একটা লাইন, আর এই লাইনটা আমরা সবাই জানি, right? যে DNA is, it plays an important role in forensic science or to link suspect, কিন্তু তাও আমি কিন্তু এই লাইনটা দিলাম, আমি কিন্তু ডিরেক্ট কপি পেস্ট করতে পারি না লাইনটা। আমি এই যে ধরো এখানে একটা দেখতে পাচ্ছ ব্র্যাকেট দিয়ে একজনের নাম দেওয়া আছে, এটম 2021, দিস ইজ দ্য রেফারেন্স। সো দিস পার্টিকুলার লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম দিস রেফারেন্স। এটাও কিন্তু একটা রিসার্চ পেপার। Correct. So when we prepare reports, what we do, we give these kinds of references. এই যে এখানে যে সেকশনটা ছিল রেফারেন্স, এই যে অ্যাডিং রেফারেন্স, যেই কারণে আমি তোমাদেরকে এই গুগল স্কলারে নিয়ে চলে গেলাম। তাহলে এইখানে যে রেফারেন্সটা দেখছো, দিস রেফারেন্স ইজ হোয়াট ইট মিনস। সাপোজ আই সে দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য মানে the sun is a universal, what I can say, rises in the east, sets in the west, এবং অনেক রকমের universal statements আছে, right? Or DNA can be used as a evidence in the forensic science. এগুলো সব known statement, but তুমি কোথা থেকে জেনেছো সেটা তোমাকে acknowledge করতে হবে, সে যত ইউনিভার্সাল স্টেটমেন্ট হোক কি। তো এই প্রত্যেকটা দেখবে not after every line, but after few lines একটা করে কিন্তু রেফারেন্স আসে। So this is a very, very important part of report writing, that is to give references. That is nothing but to acknowledge the work of the previous scientist or the previous research papers. ঠিক আছে? এই যে ধরো তুমি আজকে একটা ধরো কাজ করলে, তোমাদের মধ্যে কোনো একটা রিসার্চ করলে, সেটা একটা পাবলিকেশন করলে বা পেপার হিসাবে বেরোলো, এরকম ফরম্যাটে ধরো বেরোলো। এবার তোমাদের কোনো কাজকে ইন ফিউচার রেফার করা হচ্ছে, মানে ধরো এই পেপারটাই যেরকম যদি আমি রেফার করে আমি আমার নিজের পেপার বানাই, তাহলে ইট ইজ অলওয়েজ গুড ইন সাইন্টিফিক কমিউনিটি টু অ্যাকনলেজ দ্য পেপার দ্যাট আই হ্যাভ রেফার্ড। তাহলে এই যে রেফার করছি সেটাকেই আমি রেফারেন্স হিসাবে দিচ্ছি, এবং সেই রেফারেন্স কিভাবে দেওয়া যায়, এই যে যেটা বললাম এটল ফরম্যাট। আচ্ছা, যেটা বললাম আর একটা জিনিসও তোমাদেরকে বললাম যে if there are two authors then we use the this and Latham and Miller, then the year. And if there are more than two authors, then we will give the title of the first author, then et al. And the year. ওকে, তাহলে এইখানে তোমরা এই পেপারটা আমি তোমাদের শেয়ার করে দেবো, এই পেপারটা তোমরা পড়ে দেখতে পারো, ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইউ হ্যাভ চুজেন ফরেনসিক সায়েন্স অর নট। এরকম ভাবে রাশি একটা টপিক পড়লো, সেরকম যে কোনো টপিক তোমরা যদি কপি পেস্ট করো গুগল স্কলার, তোমরা এরকমই পেপার পাবে, এবং সেইখানে প্রত্যেকটাতেই দেখবে there is an introduction. This is a part of the introduction. Then
then since this is a review paper, এখানে কিন্তু আপনি materials methods পাবেন। এই দেখো কিছু ফিগার্স দেওয়া আছে, ফিগার যখন আমরা দেব তার নিচে কিন্তু আমাদের ফিগার লেজেন্ড লিখতে হয়। ফিগার লেজেন্ড মানে কি? লেজেন্ড ইজ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য ফিগার। Figure 1, it is a schematic representation of various cellular and extracellular components that contribute to the formation of touch deposit. ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি একটা রিসার্চ পেপার দেখাই, এটা একটা রিভিউ পেপার হচ্ছে, দেখা যাক কোনো রিসার্চ পেপার আছে। দেখো এটা একটা কিন্তু তোমার পুরোটা দেখা যাচ্ছে না, এই যে যেটুকু দেখা যাচ্ছে দেখো, এখানে দেখো কি আছে, ডিসকাশন আছে, these are the methods, okay, then you have the conclusion, then you have acknowledgement যদি রাখতে চাও, and then these are the references, alright? এখানেও দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সেকেন্ডারি ট্রান্সফার ফ্রম ডিফারেন্ট স্কিন এরিয়াস, কোলন মরফোলজিক্যাল এন্ড জেনেটিক স্টাডি। কোলন দেওয়া মানে এইটা হচ্ছে আমার মেন পার্ট, এই পার্টটাকে ডেসক্রাইব করে আমার এখানে কি বলছে, আমার অনেক কিছু থাকতে পারে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর এক্স্যাক্টলি কোন পার্টটা আমার এই রিপোর্টটা ডিসকাস করছে, দ্যাট ইজ হোয়াট ইজ রিটেন আফটার দ্য কোলন। ঠিক আছে, আর কিছু পেপারস দেখছি, এই দেখো এই ব্যাপারটা দেখতে হবে, direct and secondary transfer of touch DNA on a credit card. Yeah, very interesting. Evidence evaluation given activity levels, propositions and applications of Bayesian network. তাহলে এখানে দেখো introduction, methods material, methods material, results, এই দেখো রেজাল্টে দেখছো তো গ্রাফ দিয়েছে, কেউ চার্টস দিয়েছে, these are again graphs, ফ্লো চার্ট, এবং এই যে জিনিসগুলো দেখছো these are the figure legends. ফিগারের নিচে যাই ফিগার দেবে, যাই টেবিল দেবে, যাই চার্টস দেবে, they should have a description. কেউ রেজাল্ট ডিসকাশন একসাথে লেখে, কেউ ডিসকাশন আলাদা লেখে, রেজাল্ট আলাদা লেখে, তোমরা রেজাল্ট ডিসকাশন একভাবেই লিখতে পারো। দেন দ্য কান্ট্রি, and these are the references. আচ্ছা, আর একটা জিনিস দেখাই যে রেফারেন্সটা কি করে সাইট। ধরো তুমি এই পেপার থেকে কোনো একটা লিটারেচার সার্ভে করেছো এবং এই পেপারটাকে তুমি রেফার করতে চাইছো, বা তুমি এই পেপারটাকে রেফারেন্স লিস্টে ইনক্লুড করতে চাইছো, তাহলে কি করবে? ইউ ক্যান গো টু দিস সাইট অপশন, অলরাইট, ইউ ক্যান ক্লিক on this APA format. এগুলো these are the different citation formats. There is MLA, there is APA, there is Chicago, Harvard, Vancouver, all these. Usually we select the APA format. You can also do that. You can just copy it. You can open a Word file. And you can paste it. This is your first reference. Okay. Suppose this is the reference and I have suppose taken this line from this reference. Well, a line, what I can do, I can take this line and at the end of the sentence, I have to write the reference. How will I write? I will write Kumari et al. Dot 2026. Okay. This is how I will give the reference. Now, suppose you are taking another line from this paper.
তোমার এখান থেকে আর একটা লাইন পছন্দ হয়েছে, তুমি সেই লাইনটাকে লিখবে। ওকে, এবার এটার রেফারেন্স কিন্তু আলাদা হবে, তাহলে এটার রেফারেন্স কি হবে? এটা রেফারেন্স হয়ে যাচ্ছে তোমার এই সাইটে যাবে, ইউ চুজ দ্য এমএলএ অপশন, sorry, APA option, then again you copy paste, and over here you are going to write Onofre et al 2023. Okay, so this is how you can get the references. Now something that I have done over here is I have done direct copy pasting. That is not allowed. You can take this concept, you can take this concept and you have to rewrite this line. এই লাইনটাকে পড়বে, নিজের মতো করে লিখবে। Again similarly with this, নাহলে কিন্তু plagiarized হয়ে যেতে পারে, and while preparing reports you cannot give plagiarized documents. Okay, তাহলে এবং এই যে লাইনস গুলো নিলে এগুলো এবার নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে ব্যাপারটা। So is this part clear, that how to do the referencing or how to write the report? কিছু আইডিয়া কি হলো? Yes, ma'am. ওকে, ভেরি গুড। Yes, তোমাদের আমি ma'am. ভিডিওটা, Uh, হ্যাঁ Now রাশি I বল। was asking that we have to mention the reference, like from where have we taken that sentence from a particular research paper, only when we are writing the bibliography or the reference, or if we are writing some, like I'm explaining the step and I want to explain the principle from there, and I have done some research in Google and I found a line that I wish to add there. So when I add that line, at that time also do I have to give the reference, or it has to be given in the last? No, that is a very good question. See, suppose you are you have undertaken a method from certain research paper. Okay, suppose let me show you this. This is the materials. Suppose case circumstances or shedder status, something like this, or whatever for that instance is your protocol. Suppose gram staining, and it's simple variables. Now you describe the process of gram staining, and at the end you can give the reference from which paper you have taken that protocol. So in that case, you do not have to give in every line. Okay, you can give, because the entire protocol is taken from one reference only. So after completing the writing of the entire protocol, at the end you can give the reference. But when you are writing the background, that time you have to refer to multiple research papers. So in that case, you are expected to give more references in between the lines. Okay, so does that answer your question, Rashid? Yes, ma'am. Thank you. Okay. So this is how basically it is a little hard work, but once you understand the process, it is not that hard work. So it is doable. So this is how we basically prepare reports. Alright. So এইভাবে আমরা রিপোর্ট প্রিপেয়ার করতে পারি, এবং আমি একটুখানি দেখে নিই, মানে যারা সরোজিনী নাইডু থেকে আছো তোমাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে, সেটা আমি একটু দেখছি। আচ্ছা, যারা সরোজিনী নাইডুতে আছো তোমাদের বলা আছে যে রিপোর্টটা উইদিন 1000 ওয়ার্ডস করতে হবে। তার মানে কি, মানে ওয়ার্ডিংটা কি করে বুঝবে? ধরো সাপোজ তোমাকে আমি একটা পেপার খুলে দেখাচ্ছি, এই দেখো, মানে এটা একটা রিপোর্ট বানানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাকে এন্টায়ারলি কন্ট্রোল এ টিপে, ঠিক আছে? কন্ট্রোল এ টিপে দেখো এখানে আমি ওয়ার্ড কাউন্টটা দেখতে পাচ্ছি, আমার এখানে ওয়ার্ড কাউন্ট হয়ে গেছে 1766. All right. So for those who are from Sarojini Naidu, you have to maintain the word limit in
1000, মানে এই জিনিসটা ওয়ার্ড কাউন্টটা 1000 হবে। বাকিদের জন্য there is no such mandatory, you can do as per your wish, but সেটা একবার তোমাদের কলেজে কনসাল্ট করে নিতে পারো যে কোনো স্পেসিফিকেশন আছে কিনা, বাট সরোজিনী নাইডু থেকে এই স্পেসিফিকেশনটা দিয়ে দিচ্ছে। অলরাইট, সো দিস ইজ অ্যাবাউট ইট। সো তোমাদের রিপোর্ট যখনই তোমাদের অ্যাসাইনমেন্ট বা রিপোর্টের টপিক তোমরা পেয়ে যাবে, যে যেই টপিক চুজ করেছো সেই হিসেবে তোমাদের কিছু টপিকস তোমাদের মানে ম্যাম স্যাররা দিয়ে দেবে, এবং সেখানে যে রিপোর্টটা লিখতে হবে সেটা এই প্রোটোকল বা এই যেভাবে আমি আজকে এক্সপ্লেন করলাম এইটাকে মেনে করার চেষ্টা করো। অলরাইট, সো আই হোপ দিস পার্ট ইজ ক্লিয়ার। কারোর যদি আর কোনো ডাউট থাকে একটু দেখে নাও, মানে বলতে পারো। Ma'am, we have to like make this report and present it at the end of our internship. Yes, yes, right. You have to, Rashi, I think you have opted for 120 hours, if I'm not wrong, right? Yes. Yes, yes. So you can just talk to Sanghamitra ma'am once whether this 1000 words report is also applicable for your semester or not, and you can prepare accordingly. But I think 60 hours it is 1000 words only. Okay, you can just speak to ma'am about the word limit and accordingly arrange it. Now, this is Okay. about, yes, so this is about the report writing. Now, the next part that I would like to discuss today is about the PowerPoint presentation. That is very important. Okay, not just for this internship, but for anywhere you go. I am sure you have seen many web series also, that or any corporate life or any field for that matter. As per my experience, I think PowerPoint presentations are very important. Okay, whether in internship, whether you're going to sell a product or whatever may be the instance. So it is very necessary to be very precise with your PowerPoint, and also deliver. How to deliver a presentation, that also is very important. The next part of our lecture is on understanding how to design a PowerPoint presentation. So let me hear from your end. PowerPoint presentations তোমরা নিশ্চয়ই বানিয়েছো, তো তোমাদের কি মনে হয় একটা PowerPoint presentation বানাতে গেলে কি করা উচিত? Ma'am, PowerPoint presentations are usually like very concise, not like they're a big PDFs. We have to write very, I guess, to the point. Right. So that is one part. Very good. Obviously, you cannot expect that to be 1000 words or 1000 slide presentation. Then nobody will listen to you. So in this running world where time is such a factor, where we all want to, we are all running after time. We have to simplify our lives. So to simplify our life, you have to do the background study to a greater extent. অলরাইট, ধরো তুমি একটা পিডিএফ পড়ছো যেটা 100 পাতা, কিন্তু তোমাকে প্রেজেন্টেশনটা দিতে হবে 10 পাতায়, বা এরকমও হয়। ধরো যারা রিসার্চ করে তারা 5 বছর 3 বছর হোয়াট এভার এতগুলো বছর ধরে তারা রিসার্চ করছে, যখন তারা ফাইনালি দে আর গোয়িং টু ডিফেন্ড দেয়ার প্রেজেন্টেশন, দে আর নট গিভেন মোর দ্যান 10 মিনিটস। অলরাইট, সো এরকম যদি হয় তাহলে তোমাকে সেই লেভেলের প্রেজেন্টেশন করতে হবে। But when you further go for suppose any conference, দেখবে সেখানে অনেক টাইম ক্রাঞ্চ থাকে। Within 7 minutes you have to deliver, and very nicely, very precisely you have to deliver your findings. So that is a very big challenge. So for that you have to make your presentation attractive, as well as your speech also, that should also be to the point. Right. So designing effective PowerPoint presentations, here are some of the key words you can say. Big, consistent, clear, summarization, simple, progressive. So you don't have to make your PowerPoints highly complicated. মানে অনেক কিছু দিয়ে দিলাম একটা স্লাইডের মধ্যে, লেখা, ছবি, গ্রাফ,
এত কিছু দেওয়ার কোনো দরকার নেই। আমাদের এগুলোকে আরো কনসাইজ করতে হবে। অলরাইট, so the first thing is make it big. Okay, so obviously big means what? That suppose you are giving a title. Okay, so the size, the font size, that has to be big. তুমি এমন একটা ছোট ফন্ট দিলে, এমন একটা ফন্ট দিলে যেটা বোঝাই যাচ্ছে না। So that shouldn't be the case. Okay, so obviously this sounds obvious, but it's the single most violated rule in every bad presentation you have ever sat. Why? Because when you are designing on your laptop, sitting 18 inches from the screen, everything looks readable. রাইট? তুমি ধরো তোমার একদম স্ক্রিনের সামনে বসে আছো, বা এখন যেটা দেখছো বিগ লেখাটা, এটা মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু ইউ ইমাজিন দ্যাট ইউর প্রেজেন্টেশন ইজ বিং হাইলাইটেড in a big hall where around 100 people are viewing your presentation. So for them, the last person on that big hall, that person should also be able to see your presentation properly. Okay, so that is the main focus, right? That everybody, the PPT should be visible to everybody, even in a big room. Right? দেখো, এখানে আমি একটা ফন্ট দিয়েছি এরিয়াল, ওকে, 12 ফন্ট, 18 ফন্ট, 24, 32, like this, 32, 36, 44. So which is more readable? Obviously the last one. And also the font that you're giving. You can give Times New Roman or something where it is not looking very complex. It is looking simple and readable. You have to see that your presentation is readable to everybody. That is the main thing. So in that way, uh, you should prepare your presentation. Now, suppose you are preparing the title or the heading. So there you are giving 44 font size, that is fine. But when you are writing a small text, okay, there it is not required to give this big font size. Then you can give maybe 32 or maybe 36. But when you're giving the title, the title or the heading, that font size should be bigger. So you can see these are two small size, and obviously these are the bigger ones. Now, as I said, when you are sitting very close to the computer, it will seem big. But when you are going at a distance, all right. So at that point of time, okay, 1 second, I have a message from Chandran. Okay, Chandrani, are you present over here? Okay, there is a request from some second semester students that you want to opt for online classes from offline. So if that is the case, you can write in the group, okay? As Chandrani has mentioned, Chandrani, are you there? চন্দ্রানী, তুমি তো আছো। চন্দ্রানী, আনমিউট করো। আচ্ছা চন্দ্রানী, হ্যাঁ ইশনা বলো। বলছি আমাদের কি একটা মানে স্যাম্পল প্রেজেন্টেশন দেওয়া যাবে, লাইক যেটা মানে মানে অ্যাটলিস্ট টপিকের নাম করা। স্যাম্পল প্রেজেন্টেশন বলতে মানে বানানো কোনো প্রেজেন্টেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাকে আমার যে পিএইচডি ডিফেন্সের পিপিটিটা আছে তার দেখছি, একটু বড়, কিন্তু এটাতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমি এটা শেয়ার করে দেবো, নো ইস্যু।
দেখো এই যে আমি আমার যে পুরো রিসার্চ কাজ করেছি সেটার এন্টায়ার প্রেজেন্টেশন আছে, এবং এখানে অনেক ভ্যারাইটি পাবে, কারণ আমি আমার এন্টায়ার পিএইচডি কাজে অনেক রকমের এক্সপ্লোরেশন করেছিলাম, এবং অ্যানিমেশনস পেয়ে যাবে, ডিফারেন্ট কাইন্ড অফ আর্ট ওয়ার্কস, এই দেখো এগুলো পাবে। আর এগুলো তোমরা দিতে পারো। ইট উইল টেক টাইম, বাট এই ইউ ক্যান এক্সপ্লোর। আমি এটা বলো কি বলছো? Wait a minute, not down. কথাটা কেটে যাচ্ছে। কে বলছিলে? ইশনা, হ্যাঁ বলো ইশনা, কি বলছো আরেকবার বলো, বা তুমি চ্যাটেও লিখতে পারো, তোমার ভয়েসটা কেটে যাচ্ছে। ওইটাই একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আমি এটা তোমায় শেয়ার করে দেবো, তোমার তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে ওটা দেখে তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমি দিয়ে দেবো ক্লাসের শেষে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যারা তোমরা বলছো যে এখন অফলাইন মানে হাইব্রিড থেকে অনলাইনে শিফট করতে পারো, চন্দ্রানী বলেছো, ঠিক আছে। আর তোমরা মানে যারা যারা বলছো তারা একটা আমাদেরকে আজকের মধ্যে গ্রুপে জানাও, ঠিক আছে? তারপর দেখছি সেটা কি করা যায়, বাট ইট ইজ অলওয়েজ বেটার টু কাম অ্যান্ড ডু দ্য হ্যান্ডস অন, এক্সপোজারটা আরো বেটার পাবে। স্পেশালি যারা ফোর্থ সেম বা সিক্স সেম, তাদের তো আসার উচিত। একটু দূরে আমাদের ইউনিভার্সিটিটা, বাট ইট উইল বি হেল্পফুল। আর যারা 60 আওয়ার্সেও কয়েকজন হাইব্রিড অপ্ট করেছো তোমরা, তো যদি একান্ত প্রবলেম না হয় তাহলে বলবো চলে আস, রাইট? আর যদি খুব প্রবলেম হয় তাহলে ইউ ক্যান লেট আস নো বাই টুডে ইন দ্য গ্রুপ। আচ্ছা চল কন্টিনিউ। This point is also very important, that you should keep it simple. Okay, এক এক জায়গা হাবি জাবি প্রচুর জিনিস কিছু দেওয়ার কোনো দরকার, লাইক দেখো সিম্পল বলতে কি, if you focus on the first line, if first line you can see it is a little difficult to read, especially if you see this color. এই কালারটা, একে তো ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তার উপর যদি আমি একটা ডার্ক কালার ইউজ করি তাহলে আমি এটা পড়তেই পারবো না। But however, in a dark background, if I give a light color, যেমন ব্ল্যাক এর ওপর হোয়াইট দিয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন, সেখানে কিছু বলার নেই। সো ইট ইজ মানে ইট ইজ ভেরি মাচ রিডেবল, রাইট? সো কি কি দেখলাম আমরা? একটা হচ্ছে ফন্ট সাইজ, একটা হচ্ছে তোমার ফন্ট টাইপ, আর একটা হচ্ছে অলসো দ্য কালার as well as the background. If you are giving a light background, you can give the text in a bolder color, or vice versa. মানে ধরো তুমি ডার্ক ব্যাকগ্রাউন্ড দিলে, তাহলে সেখানে তুমি লাইট কালারের টেক্সট দেবে। When you are writing, do not keep it so detailed. Okay, always try যে বুলেট পয়েন্টস যদি দেওয়া যায়। ধরো তুমি ডেসক্রাইব করছো হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, তাহলে ইন ডিফারেন্ট টার্মস মানে ইন ডিফারেন্ট মানে পয়েন্টস তুমি সেটা লিখতে পারো। ডিফারেন্ট বুলেট পয়েন্টস, যেমন ধরো আমি এখানে একটা স্লাইড দিয়েছিলাম আমার ইয়েতে, আমি বলতে চাইছিলাম why this drug resistance বা how to overcome drug resistance, তাহলে আমি একটা ছোট অ্যানিমেশন দিয়েছি, এবং আমি একটা নিজের মতো করে একটা মানে ব্যালেন্স বানিয়েছি, এবং সেখানে দেখাতে চেয়েছি এই পয়েন্টস গুলো আমি হাইলাইট করছি। তো আমি চাইলে এটাকে এন্টায়ারলি বিশাল বড় করে লিখতে পারতাম, বাট আই হ্যাভ জাস্ট রিটেন দ্য স্পেসিফিক কিওয়ার্ডস। এবার যখন আমি এক্সপ্লেন করবো এটা, তখন আমি এই পার্টটাকে নিয়ে আমি সেটাকে in one or 2 minutes আমি এক্সপ্লেন করি। That is different. So this is how your slide should look. It should look simple and not so messy. You can see. এখানে আমি একটা মানে টাইপস দেখাতে চাইছি, যখন আমি টাইপস দেখাতে চাইছি আমি সেখানে দুটো অ্যারো ড্র করেছি, এবং সেখানে একটা ছোট করে ডায়াগ্রামও ড্র করেছি। এই ডায়াগ্রাম গুলো মানে ফ্রম পাওয়ার পয়েন্ট আঁকা যায়, তোমরাও আঁকতে পারো। তো এগুলো সব হাতে ড্র করে। এই যে ধরো এটা একটা মেথড, ক্রিস্টাল ভাইলেট অ্যাসে বা বায়োফিল্ম অ্যাসে, এটা একটা মেথড, এবং এটা তার রেজাল্ট। হ্যাঁ এইভাবে। আচ্ছা আর একটা তোমাদেরকে আমি দেখাই,
দেখো এখানে কিছু, ধরো তুমি তোমার পয়েন্টস গুলোকে সামারাইজ করতে চাইছো, তাহলে এগুলো এরকম ভাবে অ্যানিমেশন ইউজ করে তোমরা এগুলো এক্সপ্লোর করতে পারো। স্পেসিফিক এটা দেখাতে চাইছি। এই যে, আমি কোনো মুভমেন্ট দেখাতে চাইছি, হ্যাঁ, সেটাও আমি ফ্রম পাওয়ার পয়েন্ট দেখাতে পারবো। এইটাকে আমি এর ভেতর দিয়ে পাস করালাম। আচ্ছা, এটা অন্য সাইডে চলে গেল, ইনক্রিজ হলো নাম্বার, এখানে শিফট হলো। দিস ইজ দ্য পাওয়ার অফ ইউজিং অ্যানিমেশন। অ্যানিমেশনের একটা অপশন থাকে পাওয়ার পয়েন্টে। So from this slide, we can understand that the text should not be so much or in a paragraph format. It shouldn't be so detailed. It should be rather in point format. এই যে দেখো এখানে দেখো a process involving peoples and procedures. এরকম মানে ছোট ছোট points that will be much more simpler to understand. Also, when we are giving any tables, we can give it in a simpler way. যাই দেবো আমরা, আচ্ছা এটা নিয়ে মেসেজ করেছো চন্দ্রানী। আচ্ছা চন্দ্রানী, ফাইন, ওকে। তুমি একবার গ্রুপে তাও লিখে দেবে সো অ্যাজ টু টেক আ নোট, ঠিক আছে? আচ্ছা, এটাকে মেসেজ করেছো মৌলি। মৌলি কি লিখেছো? ইউ কুডন্ট জয়েন। আমি আচ্ছা, মৌলি ইজ অ্যাবসেন্ট, ওকে ফাইন। মৌলির কোনো বন্ধু থাকলে ওকে একটু ব্রিফ করে দিও, ঠিক আছে? আমি ওকে পরে রিপ্লাই করছি। অলসো ইউ ক্যান সি গ্রাফস। গ্রাফস ক্যান বি সিম্পলিফাইড। এই যে দেখো পেছনের যে লাইনগুলো, এগুলোকে তুলে দেওয়া গেছে। এই লাইনগুলো থাকলে ইট ইজ লুকিং a little messy, so you can create much more simple slides like this. Pictures গুলো এরকম দিতে হবে যাতে it does not distract your audience, rather they want to look at the picture, they want to understand the picture. যদি মানে একটা হচ্ছে মানে চোখের ব্যাপার, ওকে, মানে এমন কিছু ইমেজেস বা কালার্স দেবে না যাতে চোখে এফেক্ট হয়, মানে রিফ্লেকশন এফেক্ট হয়। দ্যাট ইজ ওয়াই ইউজ লাইট কালার্স, সিম্পল কালার্স, that will not affect your মানে it will not affect the reflection of the eyes. Also, if you are giving any sound, usually দেওয়ার দরকার লাগে না, হ্যাঁ, কিন্তু যদি সাউন্ড দেবে, যদি দাও, তাহলে মেক শিওর দ্যাট ইট ইজ নট ডিস্ট্রাক্টিং or it is, again I will use the term simple. মানে এমন কিছু একটা সাউন্ড হঠাৎ করে প্রেজেন্টেশন চলতে চলতে দিয়ে দেবে না, যেটা মানে শুনে হঠাৎ করে কেউ ভয় পেয়ে গেল, বা মানে যেটা যায় না। ইউজুয়ালি ইন সাইন্টিফিক প্রেজেন্টেশনস আমরা অ্যানিমেশনের সাউন্ড ইউজ করি না, সো ইটস বেটার টু অ্যাভয়েড। এই যে অ্যানিমেশন কিভাবে ইউজ করে দেখো, এটা আমি একটু আমার এই পিপিটিটা থেকে দেখাচ্ছি। ধরো এইটাই দেখাই তোমার, আমি অ্যানিমেশন অপশনে গেলাম, দেখো অ্যানিমেশন যখন অপশন দেখছো 1 2 3 4 এরকম দেওয়া আছে, তাহলে এগুলো আমাকে সিলেক্ট করতে হয়েছে। ধরো সাপোজ এইটা, হ্যাঁ, এই দেখো এই অ্যানিমেশনে গিয়ে এফেক্ট অপশনে গিয়ে এখানে অনেক কিছু অপশন আছে। এগুলো আমি তোমাদের একটা ক্লাসের মধ্যে তোমরা হয়তো বললে বুঝবে না, কিন্তু তোমরা নিজেরাই অ্যানিমেশন অপশনে গিয়ে নিজেরা কিন্তু এগুলোকে এক্সপ্লোর করতে পারো। প্রচুর রকমের অপশনস আছে এখানে। অ্যাড অ্যানিমেশনে গিয়ে দেখতে পারো এত এত, এবং প্রত্যেকটা এই যে দেখছো মোর এন্ট্রেন্স এফেক্ট, এখানে যদি যাও তাহলে আরো অপশনস পাবে। অ্যাকর্ডিংলি তোমরা মোর এক্সিট অপশনস, এগুলো দিয়ে দিয়ে তোমরা দেখতে পারো যে কি হচ্ছে কি হচ্ছে না, সেই ব্যাপারগুলো তোমরা চেক করতে পারো। Okay, so you can explore this animation option in PowerPoint. They can create wonders. যে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই এই জিনিসটাই, মলিকিউলটা পাস হচ্ছে, এটা কিন্তু এই অ্যানিমেশন দিয়ে আমি এটা পসিবল করতে পেরেছি। এই যে শিফট হচ্ছে, তো এগুলো
ধরে ধরে যদি তোমরা সময় নিয়ে এক্সপ্লোর করো তোমরা কিন্তু তারও প্রেজেন্টেশন বানাতে পারবে। ধরো এখানে আমি একটা জিনিস দেখাতে চেয়েছি যে এই দেখো, এখানে আমি দিচ্ছি এগুলো ধরো আমি ব্যাকটেরিয়া আমি দেখালাম সারফেসে অ্যাটাচ হচ্ছে, সারফেসে অ্যাটাচ হয়ে সেগুলো অ্যাকিউমুলেট করে এত বড় হয়ে যাচ্ছে। ওকে, আবার আমি দেখাচ্ছি যে সারফেসে অ্যাটাচ হলো না, কিছু কিছু ব্যাকটেরিয়া এরকম হয় সারফেসে অ্যাটাচ হলো, তো সেখানে যদি সারফেসে অ্যাটাচ না হয় তাহলে তার ফরমেশনটা কমে যাবে। This is where if you have creativity you can explore and you can create really wonderful slides by exploring this animation. Okay? তাহলে মানে এতে তাহলে কি হবে, যারা অডিয়েন্স তাদের দেখতেও ভালো লাগবে, ইন্টারেস্টিংও লাগবে এবং they will not feel sleepy. Okay, so you have to hold the attention of your audience till the end. অ্যানিমেশন যেগুলো বললাম এগুলো খুব মানে ঠিকঠাক করে দিতে হবে। আচ্ছা, all capital letters are difficult to read. Upper and lower case letters are easier. দেখছো মানে এই লাইনটা যদি তুমি ফোকাস করো, হ্যাঁ সব কটা ক্যাপিটাল একই রকম, পড়তে একটু ডিফিকাল্টি হচ্ছে রাদার দ্যান দিস ওয়ান। ওকে, তাহলে আপার আর লোয়ার কেস লেটার্স কোথা থেকে পাই আমরা, এই যে কমে যাবে, কমে গিয়ে এই অপশনে গেলে দেখবে এই আপার কেস টুডল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস, তাহলে সেই অপশনে গিয়ে ইউ ক্যান select the uppercase or lowercase, which is easier to read. আমরা যদি sheriff, sans sheriff wordটা ইউজ করি, it is much more clear than only sheriff. তাহলে এই যে sans sheriff এর ব্যাপারটা এটাও যদি দেখো, এই যে ধরো আমি এটা সিলেক্ট করি, এই ফন্টে গিয়ে দেখবে তোমরা শেরিফ বলে একটা অপশন, এখানে দেওয়া যাচ্ছে এই যে শ্যান শেরিফ, এইটা একটা অপশন হতে পারে, আর একটা হচ্ছে শুধু শেরিফ। দেখো দুটো দু রকমের, ঠিক আছে, এইটা কিন্তু যেটা শুধু যেটা শ্যান শেরিফ সেটা কিন্তু আমরা বেটার বুঝতে পারছি, এটা তোমরা তোমাদের মতো করে ভ্যারি করতে পারো যে কোন ফন্টটা বেটার লাগছে, এটার কোনো স্পেসিফিকেশনই দেবো না, দেখে নেবে যাতে বেটার লাগে। আচ্ছা, শেরিফ ফন্টস আর ডিফিকাল্ট টু রিড অন স্ক্রিন, তাহলে এই যে শেরিফের যে ফন্ট, শেরিফ টাইপের যে ফন্ট গুলো হয় সেগুলো একটু ডিফিকাল্ট টু রিড। Sans serif fonts are clear. Italics are difficult to read on screen. Bold fonts are clearer. Underlines may signify hyperlink. তুমি কোনো একটা লিঙ্ক দিচ্ছ, ধরো ইউটিউবের একটা লিঙ্ক দিচ্ছ, এবার সেইটা তুমি আন্ডারলাইন ফরম্যাটে এলে সেটা হাইপারলিংক, হাইপারলিংক মানে ওটা ক্লিক করলেই তোমার চলে আসে। ইউজ কালার্স, ধরো তুমি কিছু ইম্পর্টেন্ট স্পেসিফাই করতে চাইছো, সেখানে একটা ডিফারেন্ট কালার ইউজ করছো দেন দ্য রেস্ট অফ দ্য ফন্টস, মানে এইখানে ধরো এন্টায়ার প্রেজেন্টেশনে আমি দেখছি যে এই কালার্স ওয়ার্ডটা হাইলাইট আছে, এটা কিন্তু প্রেজেন্টেশনটা খুললেই কিন্তু আমি বাকি কিছু দেখার আগে হাইলাইটেড ওয়ার্ডটা দেখছি, তাহলে দ্যাট ইজ ড্রয়িং মাই অ্যাটেনশন। সো presentation skills also it is about playing with the listeners or audience's mind, তাই না, ওদের অ্যাট্রাকশনটা ড্র করা, ওদের মানে এমফাসিসটা তোমার স্লাইডে রাখা এবং সেখানে একটা মেসেজ দেওয়া প্রত্যেকটা স্লাইডে that something new is coming up, they will be looking forward to the next slide. Use numbers for list with sequences, এবার ধরো তুমি একটা কিছু বলছো যেটা সিকোয়েন্স আছে, তাহলে 1 2 3 4 এইভাবে দিতে পারো।
how to put a giraffe into a fridge. Yeah, it's very lame, but open the door of the fridge, take out the elephant, put the giraffe in, close the door. মানে you have to, you can give in a sequence. এইটাই যদি আমি এক প্যারাগ্রাফ করে লিখি তাহলে কিন্তু কেউ পড়বে না, কিন্তু এরকম যদি আমি হাইলাইট করে দিই স্পেসিফিক পয়েন্টস, that is going to draw the attraction. Use bullets to show a list without priority sequence or hierarchy. মানে যদি ধরো তুমি জাস্ট কয়েকটা লিটারেচার লাইনস বলছো, সেখানে তুমি বুলেটস দিলে, বাট যদি তোমার মনে হয় যে না আমি কিছু সিকোয়েন্সের কথা বলছি বা কিছু মানে পয়েন্ট ওয়াইজই সেটা এলে বেটার হয়, তাহলে সেখানে 1 2 3 4 দিতে পারো না, or else you can give in bullet forms. This already we have discussed that we should use contrasting colors with the text and the background. মানে দুটোর জন্য কন্ট্রাস্ট হয়, কমপ্লিমেন্টারি কালার্স হয়। আচ্ছা দেখো এখানে সব থেকে সুন্দরভাবে এইখানে দেওয়া আছে যে এটা কিছু বোঝা যাচ্ছে, ইউজ কন্ট্রাস্টিং কালার্স কিচ্ছু বোঝা যাচ্ছে না, ইউজ কমপ্লিমেন্টারি এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমি যদি একটা লাইট কালার দিই সেখানে কিন্তু দিস ইজ হাইলি ভিজিবল। সো দ্যাট ইজ হোয়াট, কালার কম্বিনেশন ঠিক না থাকলে প্রথমেই তোমাকে বলবে তোমাকে আর প্রেজেন্টেশন দিতে হবে। দেখো আবার যদি আমি উল্টোটা দেখি, ডার্ক মানে লাইট ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা একদমই যাচ্ছে না, চোখে লাগছে তাই না, এখানে যাচ্ছে বাট এখানে যাচ্ছে না, তাহলে দেখছো দিস ইজ ডার্ক অন লাইট এন্ড দিস ইজ লাইট অন ডার্ক। I hope it is clear. এটা তো তোমার মনে হচ্ছে, নিশ্চয়ই সবার মনে হচ্ছে এই স্লাইডটা কখন চেঞ্জ হবে তাই না, তাহলে এরকম যদি কালার ইউজ করা হয় দ্যাট উইল ডেফিনেটলি মানে মানে কোনো কি বলবো মানে it is a very very bad presentation if this colors are being used on a dark background. So similarly আমি যদি আবার এটাকে একটুখানি কালারটাকে কমপ্লিমেন্ট করে দিই তাহলে কিন্তু it is looking better. Still I would say that গ্রিন এর মানে ব্ল্যাক এর উপর গ্রিন it is not going so much, but এটার থেকে আবার এই জিনিসটা বেটার। Also when you are giving an image, okay, when you are giving an image you should see that the image is of proper size. মানে একটা বিশাল বড় স্লাইড তার মধ্যে এইটুকু ইমেজ, that is looking very absurd. So you should give the size of the image also proper. Okay. So be progressive. মানে progressive মানে বলতে চাইছে যে অনেক কিছু একসাথে না দিয়ে if we try to focus, মানে ধরো আমি এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু সেই ইনফরমেশন গুলো আমি একটা কি বলবো একটা কোয়াড্রেন্ট করে বলছি, মানে এই পার্টটায় একটা জিনিস বলছি, এই পার্টটা একটা জিনিস বলছি, মানে আমি সেগ্রিগেট করে দিয়েছি, তাহলে কি হলো আমি পুরো জিনিসটার ফোকাসটা one at a time I'm trying to convey to my audience. Okay, so you can use different tools to justify. যেরকম ধরো এখানে একটা অপশন আছে তোমাদের দেখাচ্ছি, দেখো হোম থেকেই দেখাই কি কি আছে, তাহলে এইখানে দেখো নিউ স্লাইড, আমি যদি নিউ স্লাইড অ্যাড করি আমি এটা ক্লিক করলে একটা নতুন স্লাইড অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা লেআউটটা আমি কিরকম চাইছি সেটা অ্যাকর্ডিংলি আমি সিলেক্ট করতে পারি। আচ্ছা তারপর দেখো এখানে আমি এখানে একটা লিখলাম সাপোজ এবার এটাকে আমি আমার মতো করে হোল্ড করলাম, চেঞ্জ করলাম, এই বক্সটাকে আমি যদি কালার দিতে চাই তাহলে বক্সটাকে সিলেক্ট করব, করে I will go to format and you can select different shade colors from here. If you want to color the outline of the box you can go to shape outline, weight, দেখো এটা একটু মোটা হয়ে গেল, এবার যদি এই ব্লু কালারটা চেঞ্জ করতে চাই, ব্ল্যাক দিতে চাই, ব্ল্যাক দিতে পারি, তাহলে এটা একটা সুন্দর হেডিং হয়ে গেল। এবার এখান থেকে আমি আবার একটা টেক্সট বক্স নিলাম, তাই আমি লিখলাম হোয়াট ইজ ফরেনসিক সায়েন্স, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এটসেট্রা এটসেট্রা, আমি কিছু লিখলাম, দিয়ে আমি এখানে একটা লেখা দিলাম, এখানে একটা ছবি দিলাম, ছবি কি করে দিতে পারি, এই ইনসার্টে যাবে, পিকচার্সে যাবে,
ধরো সাপোজ এই ছবিটা আছে, আমি এটা দিচ্ছি, তাহলে এই ছবিটাও কিন্তু বানানো। দেখছো, এটা একটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ পিকচার, ইট ইজ হ্যাভিং আ চার্ট। মানে তোমাকে এমন ভাবে স্লাইড গুলোকে অ্যাট্রাকটিভ বানাতে হবে which is going to display a different kind of a thing which is not obvious। মানে ধরো এরকম একটা জিনিস, লোকে ইন্টারেস্টেড হবে, আচ্ছা এটা কি হয়েছে, 1 2, তুমি 1 2 3 4 পয়েন্টস করেও দিতে পারো, আবার এইভাবেও একটা চার্ট বানিয়ে দিতে পারো। এইগুলো মানে গুগলের টেমপ্লেট থেকে নিতে পারো বা নিজেরাও এখান থেকে বানাতে পারো। কি করে বানাতে পারো দেখো, এখানে ইনসার্টে যাবে, ইনসার্টে শেপসে যাবে, শেপসে দেখো এখানে অনেক রকমের শেপস আছে। ধরো তুমি একটা চার্ট বানাতে চাইছো, তাহলে এখানে ফার্স্ট একটা লাইন ড্র করবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হয়ে গেল। এবার এখানে তুমি একটা অ্যারো ড্র করতে চাইছো, অ্যারো ড্র করলে এটাকে কপি করে পেস্ট করে আবার এদিকে দিয়ে দিলে, ঠিক আছে? এবার এই পুরো জিনিসটা হয়ে গেলে সিলেক্ট করবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে গ্রুপ বলে একটা অপশন আছে, গ্রুপ করে তাহলে এটাকে ওপর নিচ করবে, মানে এটা একটা সিলেকশন হয়ে গেল। এবার ধরো তোমার মনে হচ্ছে আমি একটা অন্য রকমের কিছু ডিজাইন দিতে চাইছি, এটা এরকম কিছু, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে এখানে। নিজের মতো করে তুমি সেগুলোকে এক্সপ্লোর করতে পারো। ধরো কিছু তুমি দেখাতে চাইছো, হাফ হাফ কিছু একটা বলতে চাইছো, তাহলে এইটাকে তুমি যদি মনে হয় এই কালারটা আমি দেবো না, তাহলে অন্য কালারও দিতে পারো, ঠিক আছে, অ্যাজ পার ইউর চয়েস। সো দিজ আর ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্লোরিং। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখো, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে কি হয়, ধরো তুমি কিছু 3টে পয়েন্ট দিতে চাইছো, তো তুমি 3টে বক্স সেখান থেকে কিন্তু এরকম সিলেক্ট করে নিতে পারো। তুমি তোমার যা যা পয়েন্টস আছে তুমি সেরকম ভাবে, ধরো এনভায়রনমেন্টাল সায়েন্স, তুমি লিখলে AIML, লিখলে ন্যানো বায়োলজি। তারা বলতে চাইছো যে সাব টপিকস অফ ইন্টার্নশিপ, তাহলে আমি একটা এরকম চার্ট বানালাম। হ্যাঁ, এবার এটাকে আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে পারি। কি করে? ফরম্যাটে যাব, আবার যেটা আমি সিলেক্ট করছি, যেটা আমি চেঞ্জ করতে চাইছি সেটা সিলেক্ট করে ফরম্যাটে যাব। আচ্ছা আচ্ছা, এইখান থেকেও change করতে। এখানে ডিফারেন্ট চেঞ্জেস করা যাবে। এই যে ফরম্যাটে গিয়ে তুমি সিলেক্ট করবে, এটাকে আমি এই কালার করে দিলাম, এটাকে এটা করে দিলাম, অ্যাকর্ডিংলি ইউ ক্যান চেঞ্জ। এন্ড এই জিনিসটা তোমার সুন্দর একটা চার্ট ফর্মে, অন্য স্লাইড দেখাচ্ছে, সুন্দর একটা চার্ট ফর্মে তোমার চলে। তাহলে এই যে অপশনটা আছে স্মার্ট আর্ট, এখানে প্রচুর রকমের ডিজাইন আছে। কোনো তুমি সাইক্লিক পাথওয়ে দেখাতে চাইছো, তুমি এটা সিলেক্ট করলে, দিয়ে তোমার যা যা টেক্সট আছে লিখলে পরপর, দিয়ে তুমি কালারটা চেঞ্জ করে ফরম্যাটে এক এক রকম কালার দিতে পারো, বা অ্যাজ পার ইউর উইশ। ঠিক আছে? So this is how basically you can explore the slides or the different options in the PowerPoint. এই যে যেটা বলছিলাম যে ইউজ সারপ্রাইজেস টু অ্যাট্রাক্ট নট ডিস্ট্র্যাক্ট। হ্যাঁ, মানে এমন কিছু দেখালে যাতে লোকজন ডিস্ট্র্যাক্ট হয়ে গেল সেটা না করে, ইউ ক্যান কনস্ট্যান্টলি থিঙ্ক দ্যাট হাউ ক্যান আই মেক মাই প্রেজেন্টেশন অ্যাট্রাক্টিভ। আমি যেগুলো বলছি তার থেকেও তোমরা হয়তো নিজেদের আরো ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তোমরা বানাতে পারো। সো হাউ ক্যান আই মেক মাই স্লাইড অ্যাট্রাক্টিভ? যেমন এইখানে আমি একটা তোমাদের আমার একটা প্রেজেন্টেশনে দেখাচ্ছিলাম যে এইগুলো সব আমি খুঁজে খুঁজে বার করেছি। ধরো সাপোজ আমার মনে হয়েছে আমি একটা লাস্ট পার্ট বলবো, তাহলে এই অ্যানিমেশনটা আমি ইন্টারনেট থেকে খুঁজে বার করেছি যে দিস ইজ দ্য লাস্ট পাজল অফ দ্য ওয়ার্ড দ্যাট আই ওয়ান্ট টু ফিট ইন, সেরকম একটা আমি অ্যানিমেশন দিয়েছি। এগুলো ধরো, এবার তোমার ধরো তুমি
পুরো জিনিসটা প্রেজেন্ট করলে এবার তুমি সামারাইজ করতে চাইছো মানে কনক্লুশনের আগে, তাহলে তোমার প্রবলেমটা কি, তোমার সলিউশনটা কি, সেই রেসপেক্টে কি কি তুমি কম্বিনেশন মানে সলিউশন দিয়েছো, সেগুলোর ছোট ছোট ডায়াগ্রামস দিয়ে সেইভাবে করতে পারো। আচ্ছা ধরো আমি আমার অবজেক্টিভ বলছি, এবার আমি এইটাকে একটা ওই শেপস দিয়ে একটা রাইট চিহ্ন ড্র করেছি এবং সেটা ইউজ করেছি। সো দিজ আর হাউ ইউ ক্যান, লাইক সাপোজ যদি তুমি মুখে বলতে চাও, একটা টিক মারতে চাও যে হ্যাঁ আমার এই টু ডু লিস্ট ছিল, এগুলো আমি সব কমপ্লিট করেছি, সেটাকেও তুমি সেইভাবে বলতে পারো। আর একটা জিনিস সেটা দেখার, এই যে এই স্লাইডটা তোমাদের দেখালাম, এটা কিন্তু আমি খুঁজে বার করেছিলাম ইন্টারনেট থেকে। এই যে আমি একটা পাথওয়ে ডেসক্রাইব করছি যে আমার এত অবধি কাজ হয়েছে বা আমি এই কাজগুলো করেছি, তখন কিন্তু আমি এগুলো কেটে কেটে সেগুলোকে অ্যানিমেশন অ্যাড করে এই জিনিসটা করেছি। এই স্লাইডটার যদি আমি তোমাদের অ্যানিমেশন দেখাই, দেখবে যে কত কিছু অ্যানিমেশন দিয়ে দিয়ে, মানে ধরো নিচ থেকে উঠবে এরকম একটা অ্যানিমেশন খুঁজেছি, যেটা ওপর থেকে যাবে না, নিচ থেকে উঠবে। তো এই জিনিসগুলো তোমরাও এক্সপ্লোর করতে পারো। রাইট ক্লিক করলে আসছে না। আমাদের এইটা পাঠিয়ে দেবো, যখন তোমরা ক্লিক করে করে দেখতে পারবে যে কিভাবে এই অ্যানিমেশনস গুলো দেওয়া হয়েছে। So you have to make a difference. You have to highlight the important points. এগুলোই মেন, মানে main attraction, surprises to attract importance, attention. So all these, এই যে ধরো আমি এই attract ওয়ার্ডটাকে আমি হাইলাইট করতে চাইছি, আমি একটা কোনো শেপ দিয়ে দিলাম ওর উপর, like that. So in summary, what we can say, what is the take home message from here? Take home message হচ্ছে এটাই যে your font size should be readable from the back of the book, যেন সবাই পড়তে পারে। এখানে তো অল্প মানে অনলাইন প্রেজেন্টেশন হলো, কিন্তু তোমাকে মানে সাপোজ if you're giving a presentation to about 100 people in the room or 500 people in the room, that should be clear. It should be simple. That is, you should follow these 6-7 rules that I have shortlisted today for charts, tables, text, color of the text, size of the text, এগুলো যেন ঠিকঠাক থাকে। সেন্টেন্স কেস মানে আপার বা লোয়ার কেস, ফন্ট যেটা শেরিফ ফন্ট, কন্ট্রাস্টিং কালার, কমপ্লিমেন্টারি কালার, আর মানে different segmentation, segregations, attractiveness, uniform formatting, all this you should be consistent. All right. So one more thing is, আচ্ছা, when creating your slides, text to support the communication. এবার তো এটা হলো স্লাইড বানানো, এর মধ্যে অনেক রকমের নিজের গ্রুমিং সেশনস থাকে, ঠিক আছে? স্লাইডটা তো আমি বানিয়ে ফেললাম, এবার স্লাইডটাকে তো আমাকে এক্সপ্লেন করতে হবে, তাই না? So when creating the slides, use text to support what you are saying. মানে ধরো তুমি একটা ওয়ার্ড লিখেছো মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এই ওয়ার্ডটা শুধু আছে, কিন্তু এই ওয়ার্ডটাকে ডেসক্রাইব যখন করবে তখন কিন্তু তোমাকেই করতে হবে। তাহলে সেই সেই যে preparation, that should be clear to you. You should use pictures or to simplify complex concept. ধরো তুমি একটা কনসেপ্ট বোঝাচ্ছ, তুমি পিসিআর বোঝাচ্ছ, তাহলে সেখানে একটা পিসিআর র্যান্ডম বলে না গিয়ে স্টেপস গুলো যদি আমি 1 2 3 4 করে বলি, বা আমি যদি পিকচার দিয়ে বোঝাই, রাইট, তো দ্যাট উইল বি মোর অফ ইউজ। অ্যানিমেশন ক্যান ডু ওয়ান্ডার্স, ঠিক আছে? Visual support, animation, sound, all right. So when you are speaking, when you are presenting, you should, this is again very important. আমি অফলাইনের পার্সপেক্টিভেই বলছি, কারণ অনলাইন তো তোমাদের ধরো শুধু ফেস দেখা যাচ্ছে। যখন তুমি দাঁড়াচ্ছ for your presentation, your dress also should speak. তুমি একটা মানে খুব চকচকে একটা জামা পরে চলে এলে, সেখানে ধরো মানে তোমাকে প্রেজেন্টেবল দেখতে লাগছে না, দ্যাট ইজ অলসো
a bad point, তখন তোমার মানে প্রেজেন্টেশনই হয়তো শুনবে না। So your body language, that is very important. What you are wearing, how is your presentation, মানে yourself, how are you presenting yourself, that should also be very presentable. Okay, so wear light color clothes. When you are standing in front of the audience, you should look confident. You should speak loudly without any hesitation. Okay, you should directly maintain eye contact with your audience. Okay, and direct your words to all aspect of the room. মানে ধরো মাঝে মাঝে এরকম হয় আমরা নার্ভাস হয়ে দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলি বা যে কোনো একটা মানুষের দিকে তাকিয়েই কথা বলি। That is lack of confidence. Okay, you should look around the entire room when you are giving your lecture. You should ask questions if applicable. Okay, and very important point is don't read the slides word to word. Don't do that, never do that. মানে আমি একটা স্লাইডে যা লিখেছি সেটা অনেকেই আমরা দেখি, অনেক স্টুডেন্টরাই এসে শুধু পড়ে দেয় যে ওটা পড়ে দিয়ে চলে গেল। দ্যাট ইজ আ ভেরি ব্যাড ইমপ্রেশন, নেভার ডু দ্যাট। টেক ইউর টাইম, stand in front of the mirror and speak in front of the mirror. See how you are defending your presentation, each slide, and never read word to word. মানে সেইখানে যদি তুমি মানে ভুলেও গিয়ে থাকো, যদি দু লাইনেও বলতে পারো, সেইটা বলে বেরিয়ে যাওয়া বেটার দ্যান রিডিং ওয়ার্ড টু ওয়ার্ড। অবভিয়াসলি তোমাকে স্লাইড রেফার করতে হবে, এরকম নাকি স্লাইডের দিকে তাকাবোই না, নট দ্যাট, দ্যাট ইজ অলসো ব্যাড। ইউ হ্যাভ টু মেনটেন আ ব্যালেন্স বিটুইন ইয়োর স্লাইড কন্ট্যাক্ট অ্যান্ড অডিয়েন্স কন্ট্যাক্ট, সেইটা খুব ইম্পর্টেন্ট। Practice your presentation before a neutral audience. Ask for feedback. Be particular about the time allotted. এটাও খুব ইম্পর্টেন্ট। Okay, suppose you are allotted a specific time. ধরো তোমাদের এই অ্যাসাইনমেন্টেই যদি বলা হয় 10 minutes, তাহলে কিন্তু 10 minutes এর বেশি হয়ে গেলে কিন্তু that might create a bad impression. So always be particular. তোমার কাজ প্রচুর হতে পারে, বাট সেই প্রচুর কাজটাকে within the allotted time limit আনা যায়। ঠিক আছে? ধরো এই যে ধরো আমি তোমাদের এখন 55 খানা স্লাইডস দেবো, কিন্তু আমি কি সেরকম ভাবে প্রত্যেকটা স্লাইডে ফোকাস করেছি? করি। দেখো এই স্লাইডটা আমার বলতে হার্ডলি 2 সেকেন্ড লেগেছে, এই স্লাইডের পরে এই স্লাইডে যেতে, তাহলে আমাকে কিছু ইনফরমেশন রাখতে হবে, বাট সেগুলো সব আমাকে এক্সপ্লেন করবো সেরকম, সেইভাবেই আমাকে আমার স্পিচটাকে রেডি করতে। ওকে, অ্যান্ড লিভ টাইম ফর কোয়েশ্চেন্স। মানে এত কিছুই বলে যেও না যে অডিয়েন্সের মানে টাইম চলে যায় কোয়েশ্চেন্স আনস্ক। So that's it. Big, simple, clear, progressive, consistent. Apply all this in your PowerPoint presentation, যেটা তোমাদের বানাবে তোমরা, and you will, I'm sure you will make great presentations in this year. All right. So if you have any questions, you can ask me. এই presentation বানানো নিয়ে বা তোমাদের রিপোর্ট রাইটিং নিয়ে, these two aspects are very important. সেই কারণে আমি এটা তোমাদের সাথে ডিসকাস করলাম। and also remember, not as a part of the internship, PowerPoint presentation skills, it is very important in any aspect of your life. তো এইগুলো যদি এখন থেকে তোমরা এক্সপ্লোর করো, তাহলে দেখবে ইন আ ম্যাটার অফ ইয়ার অর টু তোমরা একদম প্রো হয়ে যাবে ইন PowerPoint presentations, and then it will not be like a challenge for you to prepare presentations, because আজকাল সবই প্রেজেন্টেশন। আমরা তোমাদের পড়াচ্ছি, প্রেজেন্টেশন দিতে হচ্ছে, আমাদের নিজেদের কোনো মিটিং থাকলে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, whether you are in a corporate field or academic field, research field, any field. As per my experience, it says that presentation is very important. Okay, so if you have any questions, you can ask. কারো কোনো question আছে? Okay, so is it clear to all of you? Ma'am, those who have opted for online internship, how are they supposed to give their presentation? Like online? Yes, They'll all of share you the will screen be, and all of you will be giving your presentations or viva or assessments online. You will be allotted a time, and in that particular time, you have to deliver your presentation
you can share it from your laptop, যেরকম আমরা শেয়ার করছি প্রেজেন্টেশন, এইভাবে তোমরা তোমাদের এন্ড থেকে শেয়ার করে প্রেজেন্ট করবে। বা তোমাদের যদি মনে হয় যে প্রেজেন্টেশনটা খুলতে পারছো না, ইউ ক্যান শেয়ার ইউর প্রেজেন্টেশন উইথ আস। আমরা সবার প্রেজেন্টেশনটাই নিয়ে নেব, অ্যান্ড সেই ক্ষেত্রে we can operate from our end. All right, that will not be a problem, but you have to prepare your presentation in this way, more or less, as per today's discussion. And then while we are presenting, the professors, are they going to like counter question us regarding the presentation if হ্যাঁ, করতেই পারে, মানে they can ask you, they can stop you in middle of the presentation and ask you questions, or if somebody is noting down the question, can ask you at the end of your presentation. এবার এই জিনিসটাও, it is a very good question that Rashi has asked. Be prepared, okay? Since you are just getting into the line of presentation or delivering lectures, you should be prepared for both. That suppose somebody asks you a question, now you cannot tell people that don't question me in the middle, okay? You have to be prepared from your end for both things. That is, usually we prefer that allotted time is over, then you take the questions, but হতেই পারে অনেকের মাঝখানে কোয়েশ্চেন করার হ্যাবিট আছে, তো সেই ক্ষেত্রে you have to give the answer also, as well as you have to shift your mind to continue with your presentation. সো এগুলো ফেস করতে করতে তোমরা হয়ে যাবে, হয়তো প্রথম দিনই হবে না 4-5টা প্রেজেন্টেশন দিতে দিতে, you will get used to it. All right. okay ma'am? Okay, any other questions?